স্বাগতম জানাই আপনাদের ওয়ার্ল্ড 24 সংবাদে। শুরুতেই থাকছে প্রধান সংবাদের শিরোনাম। জানিয়ে দিব আজকের গুরুত্বপূর্ণ সব আপডেট। আন্তর্জাতিক সংবাদ প্রথমেই জানিয়ে দিব নেতানিয়াহুর পাশে নেই ট্রাম্প, ভয়ে কাঁপছে ইসরায়েলিরা। এরপর জানিয়ে দিব ইরানের ভয়ে চীনও চমকে গেল। আরও জানিয়ে দিব নেতানিয়াহুর একগুঁয়ে আচরণ, শুনেছেন বহু মার্কিন প্রেসিডেন্টদের গালি ও সমালোচনা। এবং সর্বশেষ জানিয়ে দিব ইউক্রেনের উপর প্রতিশোধ নিল রাশিয়া। এতক্ষণ শুনছিলেন সংবাদের শিরোনাম, এবার বিস্তারিত সংবাদ। তবে তার আগে অনুরোধ থাকবে এই ভিডিওটিতে একটি লাইক, কমেন্ট এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে জানিয়ে দিন কোন জেলা থেকে বা কোথা থেকে আপনি আমাদের এই ভিডিওটি দেখছেন এবং শুনছেন। মাত্র কয়েকদিন আগেও এখানে সাইরেন বাজছিল, হাজার হাজার মানুষ ছুটছিল বাঙ্কারে, শিশুদের নিয়ে পরিবারগুলো লুকিয়েছিল বোমার ভয়ে। তারপর হঠাৎ করেই ঘোষণা এলো আমেরিকা ও ইরানের মধ্যে চুক্তি। যুদ্ধ থামছে, তেল চলাচল স্বাভাবিক হচ্ছে, বিশ্ব স্বস্তির নিঃশ্বাস ফেলছে। কিন্তু অবাক করা বিষয় হলো, এই ঘোষণার পর সবচেয়ে বেশি ক্ষোভ আর হতাশা দেখা যাচ্ছে ইসরায়েলের ভেতরেই। অনেক ইসরায়েলি এখন প্রশ্ন তুলছেন যে যুদ্ধের জন্য এত মূল্য দিতে হলো, সেই যুদ্ধের শেষে আসলে কি অর্জন হলো। আর সবচেয়ে বড় প্রশ্ন, ডোনাল্ড ট্রাম্প কি শেষ পর্যন্ত ইসরায়েলিদের সঙ্গে বিশ্বাসঘাতকতা করলেন? যুদ্ধের শুরুতে নেতানিয়াহু যে লক্ষ্যগুলোর কথা বলেছিলেন, ইরানের সক্ষমতা দুর্বল করা, নিরাপত্তা নিশ্চিত করা এবং আঞ্চলিক হুমকি কমানো, সমালোচকদের মতে সেসব লক্ষ্য এখনও পুরোপুরি অর্জিত হয়নি। উল্টো ইরানের সঙ্গে একটি নতুন সমঝোতার পথে এগোচ্ছে ওয়াশিংটন, আর সেটাই অনেক ইসরায়েলিদের কাছে ধাক্কা হয়ে এসেছে। ইসরায়েলের বিভিন্ন বিশ্লেষক ও কলামিস্ট এই চুক্তিকে কঠোর ভাষায় সমালোচনা করেছেন। কারো মতে এটি প্রত্যাশার চেয়েও খারাপ ফলাফল, কারো মতে যুদ্ধের শেষে ইসরায়েল কূটনৈতিকভাবে আগের চেয়ে অনেক বেশি একা হয়ে গেছে। আর সবচেয়ে আলোচিত বিষয় হলো ট্রাম্পের অবস্থান। একসময় যাকে ইসরায়েলের সবচেয়ে ঘনিষ্ঠ বন্ধু বলা হতো, সেই ট্রাম্প এখন প্রকাশ্যে নেতানিয়াহুর কিছু সিদ্ধান্ত নিয়ে অসন্তোষ দেখিয়েছেন। সাম্প্রতিক দিনগুলোতে লেবানন ইস্যুতে ওয়াশিংটন ও তেল আবিবের অবস্থানের পার্থক্য স্পষ্ট হয়ে উঠেছে। ফলে অনেক ইসরায়েলিদের মধ্যে প্রশ্ন তৈরি হয়েছে, আমেরিকা কি আগের মতো নিঃশর্তভাবে তাদের পাশে থাকবে, নাকি বাস্তবতা বদলে যাচ্ছে? আরেকটি বিষয় উদ্বেগ বাড়িয়েছে, লেবানন সীমান্তে উত্তেজনা এখনও পুরোপুরি শেষ হয়নি। ইরান সমর্থিত সশস্ত্র গোষ্ঠীর সঙ্গে সংঘর্ষের খবর আসছে। সীমান্ত এলাকায় বসবাসকারী অনেক ইসরায়েলি মনে করছেন নতুন সমঝোতা তাদের নিরাপত্তা আরও অনিশ্চিত করে তুলতে পারে। এদিকে রাজনৈতিক চাপও বাড়ছে নেতানিয়াহুর ওপর। বিশ্লেষকরা বলছেন, তিনি জনগণের সামনে বড় প্রত্যাশা তৈরি করেছিলেন, আর প্রত্যাশা যত বড় হয়, হতাশার ঝুঁকিও তত বেশি হয়। যদিও এখনও নেতানিয়াহুর সমর্থক রয়েছে, তবুও একটা বিষয় পরিষ্কার, ইসরায়েলি সমাজ আজ বিভক্ত। এই শান্তি চুক্তির পর ইসরায়েলের একটি অংশ গভীর অনিশ্চয়তা ও হতাশার মধ্যে রয়েছে, এই বিষয়টি একদম নিশ্চিত। এখন দেখার বিষয়, ট্রাম্পের এই কূটনৈতিক উদ্যোগ সত্যি মধ্যপ্রাচ্যের শান্তি নিয়ে আসে, নাকি আজকের এই ক্ষোভ আগামী দিনে আরও বড় রাজনৈতিক ঝড়ের সূচনা হয়ে দাঁড়ায়। কারণ যুদ্ধ থামলেও মানুষের ক্ষোভ এখনো কমেনি। ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যকার চলমান উত্তেজনার প্রেক্ষাপটে বিশ্ব রাজনীতিতে চীনের ভূমিকা ও কৌশল নিয়ে নতুন করে হিসাব নিকাশ শুরু হয়েছে। ফেব্রুয়ারি মাসের শেষের দিকে যখন যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সম্মিলিত আক্রমণে ইরান আক্রমণের শিকার হয়, তখন বেইজিং তার অন্যতম মিত্র দেশটিকে হারানোর আশঙ্কায় পড়েছিল। তৎকালীন সময়ে চীনের শাসক গোষ্ঠী আশঙ্কা করেছিল যে ভেনেজুয়েলার মতো ইরানের সরকারেরও পতন ঘটতে পারে। তবে যুদ্ধের 4 মাস পেরিয়ে আজ যখন দুই পক্ষ একটি অন্তর্বর্তীকালীন শান্তি চুক্তিতে পৌঁছেছে, তখন দেখা যাচ্ছে তেহরানের শাসক গোষ্ঠী আগের মতোই নিজেদের অবস্থানে অটল রয়েছে। ইরান যুক্তরাষ্ট্রের এই লড়াইয়ের মধ্য দিয়ে একদিকে যেমন মার্কিন সামরিক শক্তির সীমাবদ্ধতা স্পষ্টভাবে ফুটে উঠেছে, অন্যদিকে বৈশ্বিক কূটনৈতিক বলয়ে বেইজিংয়ের প্রভাব ও গুরুত্ব বহুগুণ বেড়েছে। বিশ্লেষকরা মনে করছেন, চীনকে বিশ্ব এখন যেভাবে দেখছে, এই যুদ্ধের ফলে সেই দৃষ্টিভঙ্গিতে বড় ধরনের পরিবর্তন এসেছে। চীন নিজেকে কেবল একটি অর্থনৈতিক শক্তি নয়, বরং বিশ্ব শান্তির প্রবক্তা ও দায়িত্বশীল মধ্যস্থতাকারী হিসেবে প্রতিষ্ঠিত করতে সক্ষম হয়েছে। যুদ্ধ চলাকালীন সময়ে চীন অত্যন্ত সতর্ক ও ভারসাম্যপূর্ণ কূটনৈতিক কৌশল অবলম্বন করেছে। একদিকে তারা মার্কিন ও ইসরায়েলি হামলার তীব্র নিন্দা জানিয়েছে, অন্যদিকে মার্কিন নিষেধাজ্ঞা উপেক্ষা করে ইরানের কাছ থেকে তেল কেনা অব্যাহত রেখেছে। যুদ্ধের উত্তাল পরিস্থিতি
পরিস্থিতিতেও বেইজিং দুই পক্ষের শীর্ষ নেতাদের সঙ্গেই যোগাযোগ বজায় রেখেছে। এমনকি এই সময়ে বিশ্বজুড়ে জ্বালানি তেলের যে সংকট তৈরি হয়েছিল, চীন অত্যন্ত দক্ষতার সাথে তা মোকাবেলা করেছে। তাদের কৌশলগত তেলের মজুত এবং পরিবেশ বান্ধব প্রযুক্তির ব্যবহার এই কঠিন সময়ে দেশটিকে বাড়তি সুরক্ষা দিয়েছে। ইরান যুদ্ধের প্রভাব আন্তর্জাতিক রাজনীতিতে চীনের যে কূটনৈতিক সাফল্য দৃশ্যমান হয়েছে তার প্রমাণ মেলে বিভিন্ন বিশ্ব নেতার বেইজিং সফরের মধ্য দিয়ে। যুদ্ধ চলাকালীন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সহ বিশ্বের অনেক প্রভাবশালী নেতা চীন সফর করেছেন। এমনকি ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যকার শান্তি আলোচনায় চীনের নিরপেক্ষ ভূমিকার প্রশংসা করেছেন স্বয়ং প্রেসিডেন্ট ট্রাম্প। G7 সম্মেলনের এক সংবাদ সম্মেলনে ট্রাম্প চীন ও দেশটির প্রেসিডেন্ট শি জিনপিংকে ধন্যবাদ জানিয়ে বলেছেন, সমস্যা সমাধানে চীন নিরপেক্ষ থেকে সাহায্য করার চেষ্টা করেছে। চীনের পররাষ্ট্র মন্ত্রণালয় ইতোমধ্যে তেহরান ও ওয়াশিংটনের মধ্যকার এই চুক্তিকে স্বাগত জানিয়েছে। তারা স্পষ্টভাবে ঘোষণা করেছে যে মধ্যপ্রাচ্যে শান্তি ও স্থিতিশীলতা ফিরিয়ে আনার প্রতিটি চেষ্টায় বেইজিং সহযোগিতা করতে প্রস্তুত। যদিও শান্তি চুক্তিতে চীনের আনুষ্ঠানিক ভূমিকা নিয়ে কিছুটা রহস্য রয়েছে, তবুও যুদ্ধবন্ধে প্রেসিডেন্ট শি জিনপিং এর নেওয়া 4 দফা শান্তি প্রস্তাব ও কূটনৈতিক তৎপরতা ছিল অত্যন্ত তাৎপর্যপূর্ণ। বেইজিং এখন নিজেকে আন্তর্জাতিক সমঝোতার মূল কারিগর হিসেবে জাহির করতে সক্ষম হয়েছে। বিশ্লেষকদের দৃষ্টিতে এই ইরান যুদ্ধ যুক্তরাষ্ট্রের জন্য অনেকটা সুয়েজ মুহূর্তের মতো পরিস্থিতি তৈরি করেছে। যুদ্ধের পর মার্কিন বাহিনী আদতে কি অর্জন করতে পেরেছে তা নিয়ে বিশ্বজুড়ে প্রশ্ন উঠেছে। অন্যদিকে চীন প্রমাণ করেছে যে যখন বিশ্বের অন্য দেশগুলো সংঘাতে লিপ্ত থাকে তখন বেইজিং আন্তর্জাতিক স্থিতিশীলতা ও আলোচনার পথ তৈরি করতে পারে। এটি তাদের দীর্ঘমেয়াদী ভূ রাজনৈতিক লক্ষ্যের একটি বড় জয় হিসেবে দেখা হচ্ছে। ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে সই হওয়া নতুন সমঝোতা স্মারক অনুযায়ী আলোচনার জন্য পরবর্তী 60 দিন অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই সময় দুই পক্ষ কিভাবে তাদের প্রতিশ্রুতি রক্ষা করবে তার উপর মধ্যপ্রাচ্যের ভবিষ্যৎ নির্ভর করছে। ইরান শান্তি আলোচনার গ্যারান্টার হিসেবে চীনকে পাশে চাইলেও বেইজিং এই ক্ষেত্রে সরাসরি জড়িয়ে পড়ার পরিবর্তে একটি দায়িত্বশীল বৈশ্বিক শক্তি হিসেবে নিজেদের অবস্থান সুসংহত রাখতেই পছন্দ করছে। চীন এখন একটি নতুন বিশ্ব ব্যবস্থার বার্তা দিচ্ছে, যেখানে তারা যুদ্ধের বদলে আলোচনার মাধ্যমে বৈশ্বিক সমস্যার সমাধান খোঁজার উপর জোর দিচ্ছে। ডোনাল্ড ট্রাম্পের বারবার নিষেধ সত্ত্বেও লেবাননে হামলা অব্যাহত রেখেছেন ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু, যার জের ধরে শান্তি আলোচনা থেকে বেঁকে বসেছে ইরান। এমন পরিস্থিতিতে টানাপোড়েনের তুঙ্গে বহু পুরনো মার্কিন ইসরায়েল ঘনিষ্ঠতা। এমনকি ইসরায়েলি প্রধানমন্ত্রীকে যাচ্ছে তাই বলে গালমন্দ করতেও ছাড়ছেন না মার্কিন প্রেসিডেন্ট। তবে ইতিহাস বলছে এবারই প্রথম নয়। অতীতেও অনেকবারই নেতানিয়াহুর উপর ক্ষুব্ধ হয়ে তাকে গালমন্দ করেছেন মার্কিন প্রেসিডেন্টরা, যার তালিকাও ছোট নয়। 1996 সালে সাবেক মার্কিন প্রেসিডেন্ট বিল ক্লিন্টনের সাথে প্রথমবার দেখা হওয়ার পরই তাকে আরব ইসরায়েল দ্বন্দ্বের ইতিহাস নিয়ে দীর্ঘ এক ভাষণ দিয়েছিলেন বেনিয়ামিন নেতানিয়াহু। সে সময় সেই বৈঠক থেকে চরম বিরক্ত হয়ে বের হয়ে আসেন ক্লিন্টন। প্রশ্ন তোলেন তার ক্ষমতা নিয়েও। আরেক সাবেক প্রেসিডেন্ট বারাক ওবামার সাথে শুরু থেকেই বিবাদে জড়ান নেতানিয়াহু, যা আরও খারাপের দিকে যায় ইরানের সাথে ওবামার পারমাণবিক চুক্তির আলোচনাকে ঘিরে। নেতানিয়াহুকে মিথ্যাবাদী, ভীরু, কাপুরুষ বলতেও দ্বিধা করতেন না ওবামা এবং তার প্রশাসন। মূলত একে অপরের অভ্যন্তরীণ রাজনীতির সাথে ওতপ্রোতভাবে জড়িত মার্কিন ইসরায়েল সম্পর্ক, যার জের ধরে ওয়াশিংটনের ওপর দীর্ঘদিন ধরে কর্তৃত্ব খাটানোর সুযোগ নিয়ে আসছেন নেতানিয়াহু। এছাড়া যুক্তরাষ্ট্রের ভেতরেই রয়েছে শক্তিশালী বেশ কিছু ইসরায়েলপন্থী গোষ্ঠী, যাদের দাপটে যতবারই কোনো মার্কিন প্রেসিডেন্ট গাজা কিংবা পশ্চিম তীরে ইসরায়েলি আগ্রাসন নিয়ে কথা বলেছেন, ততবারই তাদের নিয়ে বিবাদের ঝড় তুলেছে মার্কিনিরাই। সবশেষ 2023 সালে গাজায় আগ্রাসন শুরু করলে সংঘাতে নেতানিয়াহুর ভূমিকার জন্য তাকে একজন বড় মিথ্যাবাদী বলে মন্তব্য ছুড়েছিলেন সাবেক মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। তবে সম্প্রতি ইরান যুদ্ধকে ঘিরে যেন নজির ছাড়িয়ে গেছে নেতানিয়াহুর ধৃষ্টতা। তার ইন্ধনেই স্মরণকালের সবচেয়ে ব্যয়বহুল ও অসম্ভব একটি যুদ্ধের মুখোমুখি হতে হয়েছে ট্রাম্পকে, যার জেরে ট্রাম্পের চক্ষু শুল্ত হয়েছেনই। তার একগুঁয়েমি আচরণের কারণে যুক্তরাষ্ট্রের ভেতরেও কমতে শুরু করেছে ইসরায়েলের সমর্থন। মস্কোতে ইউক্রেনের নজিরবিহীন ড্রোন হামলার পর প্রশ্ন উঠেছিল, যুদ্ধ কি এবার সত্যিই রাশিয়ার
হৃদয়ে পৌঁছে গেছে? আর সেই প্রশ্নের উত্তর যেন খুব বেশি অপেক্ষা না করেই দিয়ে দিল রাশিয়া। ইউক্রেনের বিভিন্ন অঞ্চলে নতুন করে ভয়াবহ হামলা চালিয়ে সঙ্গে সঙ্গেই প্রতিশোধ নিল রাশিয়া। ইউক্রেন রাশিয়ার যুদ্ধবিরতির আলোচনা যতই থমকে আছে, যুদ্ধক্ষেত্র ততই বিপজ্জনক মোড় নিচ্ছে। ইউক্রেনের ঝাপোরিজিয়া শহরে গ্লাইড বোমা হামলা চালিয়েছে রুশ বাহিনী। স্থানীয় কর্তৃপক্ষ জানিয়েছে এই হামলায় অন্তত 5 জন নিহত এবং 11 জন আহত হয়েছেন। ক্ষতিগ্রস্ত হয়েছে আবাসিক ভবন, ব্যবসা প্রতিষ্ঠান এবং বিভিন্ন অবকাঠামো। ধ্বংসস্তূপ সরানোর কাজ এখনো চলছে, তাই হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। ঝাপোরিজিয়ার গভর্নর ইভান ফেদোরভ জানিয়েছেন উদ্ধারকারীরা দিনরাত কাজ করছেন। একই সঙ্গে ক্ষয়ক্ষতির পরিমাণ নির্ধারণ এবং জরুরি সেবা পুনরুদ্ধারে স্থানীয় প্রশাসনও তৎপর রয়েছে। এই হামলা শুধুই সামরিক অভিযান নয়, বরং মস্কোতে ইউক্রেনের সাম্প্রতিক ড্রোন হামলারই প্রতিশোধ। কারণ এর ঠিক আগেই রাশিয়ার রাজধানী মস্কো এবং আশেপাশের অঞ্চলে বড় ধরনের ড্রোন হামলা চালিয়েছিল ইউক্রেন। রাশিয়ার দাবি অনুযায়ী প্রায় 200 ড্রোন ব্যবহার করা হয়েছিল সেই অভিযানে। যুদ্ধ শুরুর পর রাজধানী অঞ্চলে এটিকে সবচেয়ে বড় ড্রোন হামলাগুলোর একটি হিসেবে দেখা হচ্ছে। বিশ্বের অন্যতম শক্তিশালী আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার শহর মস্কোতে সেই দিন দেখা যায় এক ভিন্ন চিত্র। বিস্ফোরণের শব্দ, আকাশ জুড়ে ধোঁয়া আর আতঙ্কে ছুটে চলা মানুষ। হামলায় অন্তত 17 জন আহত হয়েছেন বলে জানিয়েছে রুশ কর্তৃপক্ষ। মস্কো অঞ্চলের গভর্নর আন্দ্রেই ভোরোবিয়োভের ভাষ্য অনুযায়ী হামলায় শিল্প, স্থাপনা এবং আবাসিক এলাকা ক্ষতিগ্রস্ত হয়েছে। নিরাপত্তার স্বার্থে কিছু এলাকার বাসিন্দাদের সরিয়েও নেওয়া হয়। সবচেয়ে বেশি আলোচনায় আসে মস্কোর দক্ষিণ পূর্বাঞ্চলের কপতনিয়া তেল শোধনাগার। বিভিন্ন প্রতিবেদনে বলা হচ্ছে গুরুত্বপূর্ণ এই জ্বালানি স্থাপনাটি গত 1 মাসে তৃতীয়বারের মতো হামলার মুখে পড়েছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে বিশাল বিস্ফোরণের দৃশ্যও দেখা গেছে। শুধু তেল শোধনাগার নয়, ড্রোনের ধ্বংসাবশেষ পড়ে একটি শপিং সেন্টারেও আগুন লাগার খবর পাওয়া গেছে। পরিস্থিতি এতটাই গুরুতর হয়ে ওঠে যে মস্কোর 4টি বিমানবন্দরের কার্যক্রম সাময়িকভাবে বন্ধ করে দিতে হয়। এর ফলে 5 শতাধিক ফ্লাইট বাতিল বা বিলম্বিত হয়। অর্থাৎ যুদ্ধের প্রভাব এখন শুধু ফ্রন্ট লাইনে নয়, সাধারণ মানুষের দৈনন্দিন জীবনেও সরাসরি আঘাত হানছে। অন্যদিকে রাশিয়ার পাল্টা হামলা শুধু ঝাপোরিজিয়াতেই সীমাবদ্ধ ছিল না। খার্কিভে রুশ বিমান হামলায় একজন নিহত এবং অন্তত 9 জন আহত হয়েছেন। একটি নির্দেশিত বিমান বোমা আবাসিক এলাকায় আঘাত হানলে ধ্বংসস্তূপের নিচে আটকা পড়েন বহু মানুষ। উদ্ধার অভিযান শেষে সেখান থেকে একজনের মরদেহ উদ্ধার করা হয়। দক্ষিণ ইউক্রেনের খেরসন অঞ্চলেও থেমে নেই হামলা। স্থানীয় কর্মকর্তাদের দাবি, জেলেনিভকা এলাকায় ড্রোন হামলায় আহত হয়েছেন 72 বছর বয়সী এক নারী। সব মিলিয়ে পরিস্থিতি স্পষ্ট, যুদ্ধ এখন নতুন এক পর্যায়ে প্রবেশ করছে। ইউক্রেন রাশিয়ার ভেতরে আঘাত হানার সক্ষমতা দেখাচ্ছে, আর রাশিয়া পাল্টা আরও শক্তিশালী হামলা চালিয়ে চাপ বাড়াচ্ছে। প্রশ্ন হচ্ছে, এই সংঘাত কি আরও বিস্তৃত হবে নাকি কূটনৈতিক পথেই মিলবে সমাধান? আপাতত যুদ্ধক্ষেত্রের বাস্তবতা বলছে দুই পক্ষের কেউই পিছু হটার ইঙ্গিত দিচ্ছে না।